প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনের যে কাজ আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, বামদান মিলকরণ এবং সংক্ষিপ্ত রচনামূলক। এই ভিডিওর মাধ্যমে এগুলো আমি কি সুন্দরভাবে অ্যান্সার ক্লিপটির মাধ্যমে বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই। সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি অনুশীলনী কাজের সমাধান। শুরুতে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর আছে বীজতলায় ড্যাশ দিয়ে পানি দেওয়া ভালো ঝাঁঝারি দিয়ে। 2 নম্বর পুরু তত্ত্বের বীজ ড্যাশ ঘন্টা বীজের রেখে বীজতলায় বুনলে তাড়াতাড়ি চারা বের হয়, সেটা হচ্ছে 24 থেকে 48 ঘন্টা। 3 নম্বর হচ্ছে হেসিক ট্রেটে ড্যাশ কোণে সাজাতে হয় 45 ডিগ্রি কোণে। 4 নম্বর প্রশ্ন আছে শতকের প্রতি ড্যাশ কেজি চুন প্রয়োগ করলে গোলা পানি থিতিয়ে স্বাভাবিক করা যায়, 1 থেকে 2 কেজি চুন ব্যবহার করলে। এরপর দেখো একটা টেবিল দেওয়া আছে মিলকরণ বাম পক্ষ সহ ডান পক্ষ। অ্যান্সারগুলো আমরা কি সুন্দরভাবে লিখেছি দেখো। অঙ্গজ বংশবিস্তার ইকুয়াল অর্থাৎ সমান গুটি কলম। 2 নম্বর হচ্ছে পানির নিকাশ মাটিতে জো আনে। শেষ প্রকল্প পাবনা আইআরডিপি, যেটা কি দেওয়া আছে আইআরডিপি পিআইডিপি যেটা। এবং 4 নম্বর আছে কি বীজ ফসলের পৃথকীকরণ অর্থাৎ নিরাপদ দূরত্ব। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নে কর্তন বা সেট কলম কি? শাখা মূল পাতা ইত্যাদি মাটি গাছ থেকে বিচ্ছিন্ন করে উপযুক্ত মাধ্যমে পরিবেশে ঢেলে চারা উৎপাদন করাকে কর্তন বা সেট বলে। গোলাপ, লেবু ইত্যাদি ফুল ফল গাছের চারা উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিম উৎপাদনের উদ্দেশ্য কি? সাধারণত দুটি উদ্দেশ্যে ডিম উৎপাদন করা হয়ে থাকে। এগুলো হলো হাঁস মুরগির বংশ বৃদ্ধি করে, মানুষের পুষ্টির জন্য অর্থাৎ খাবারের জন্য। 3 নম্বর হচ্ছে পুকুরের পানি কেন শোধন করা হয়? পুকুরে পানি দূষিত হলে অক্সিজেনের অভাব ঘটে এবং পানিতে বিষক্রিয়া দেখা দেয়। রোগ জীবাণু আদ্যভাব ঘটে, ফলে মাছ মারা যায়, মাছ চাষি আর্থিক ক্ষতিগ্রস্ত এবং সাথে সাথে পরিবেশও দূষিত হয়। এই জন্য মাছকে প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহের উদ্দেশ্যে এবং বিষক্রিয়া অন্যান্য রোগ জীবাণু হাত থেকে বাঁচার জন্য পুকুরের পানি শোধন করা দরকার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সেটিং ট্রেতে কীভাবে ডিম বসানো হয়? সেটিং ট্রেতে ডিম বসানোর জন্য সাধারণত 55 থেকে 60 অর্থাৎ 55 থেকে 60 গ্রাম ওজন ডিম বেছে নিতে হয়। ডিমগুলো মোটা অংশ উপরের দিকে এবং সরু অংশ নিচের দিকে করে বসানো হয়। লক্ষ্য করতে হয় যেন ইনকিউবেটর বেশন চলাকালীন সময়ে ডিমগুলো 45 ডিগ্রি কৌণিক অবস্থায় থাকে। রচনামূলক প্রশ্ন। এরপরে দেখো 1 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের প্রধান সেচ প্রকল্প কী কী? বাংলাদেশ সরকার কৃষি কাজের সুবিধার জন্য অনেক সেচ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পগুলো পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। সেচ প্রকল্পের আওতাধীন এলাকাগুলোতে সারা বছর ধরে শস্য উৎপাদন সম্ভব হচ্ছে। নিচে প্রকল্পের হচ্ছে কি গঙ্গা কপোতার সেচ প্রকল্প জিকে প্রজেক্ট, বরিশাল সেচ প্রকল্প জিআইপি, ভোলা সেচ প্রকল্প, ঠাকুরগাঁ গভীর নলকূপ সেচ প্রকল্প, চাঁদপুর সেচ প্রকল্প পিআইপি এবং মুহুরী সেচ প্রকল্প এমআইপি, পাবনা আইআরডি, মেঘনা ধনাঘদা সেচ প্রকল্প, কর্ণফুলী সেচ প্রকল্প কেআইপি। 2 নম্বর প্রশ্ন আছে পানি নিকাশ বলতে কি বোঝো? পানি নিকাশের উদ্দেশ্য সহ অতিরিক্ত পানি ক্ষতিকর দিক বর্ণনা করো। ফসলের জমি থেকে জমে থাকা অতিরিক্ত পানি অপসারণের জন্য পানি নিকাশ বলা হয়। যেমন পানি নিকাশের উদ্দেশ্য, পানির নিকাশের উদ্দেশ্য হলো মাটি বায়ু চলাচল বাড়ানো, গাছের মূলকে কার্যকরী করা, উপযুক্ত অণুজীবের কার্যকর বৃদ্ধি করা, মাটির তাপমাত্রা মাটির জো আনা। অতিরিক্ত পানির ক্ষতিকর কাজ হচ্ছে অতিরিক্ত পানি ফসল খেয়ে জমে থাকে কী কী ক্ষতি করে তার নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে মাটিতে ফসলের শিকড় এলাকায় বায়ু চলাচল বিঘ্ন ঘটে, পানি জমে থাকার ফলে মাটি ফাঁক হয়ে যায় এবং ফলে গাছ মারা যায়। 3 নম্বর হচ্ছে পানি জমে থাকলে শিকড় এলাকায় অক্সিজেনের অভাব ঘটে এবং ফলের অনেক রোগ দেখা দেয়। 4 নম্বর হচ্ছে গাছের শিকড় এলাকায় পানি জমে শিকড় বিস্তার লাভ করতে পারে না, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং কিংবা গাছ মরে যায়। এবং 5 নম্বর হচ্ছে
উপকারী অণুজীবের বৃদ্ধি ব্যাহত হয় এবং অন্যদিকে রোগ সৃষ্টিকারী অণুজীবের অংশ সংক্রমণ বাড়ে, পুষ্টিকর গ্রহণযোগ্যতা কম হয়। এবার 3 নম্বর প্রশ্ন যে বীজ কয় ধাপে উৎপন্ন করা হয়? বিভিন্ন প্রকারের বীজ বর্ণনা করো। মানসম্মত বীজ 3 ধাপে উৎপাদন করা হয়, এগুলো হলো মূলবীজ, ভিত্তি বীজ এবং প্রত্যায়িত বীজ। নিচে বিভিন্ন প্রকারের বীজ বর্ণনা করা হলো। মূলবীজ সকল বংশবিস্তার গুণগত রক্ষা করে যে বীজ উৎপন্ন করা হয় তাকে মৌলবীজ বলে। উদ্ভিদ প্রজননে বিজ্ঞানীরা পরীক্ষা করার পর যখন কোনো ফসলে জাতকে খুব ভালো করে মনে করে তখন সেই বীজকে মৌলবীজ বলে। মৌলবীজ সাধারণত উৎপাদন কম হয়, পরিমাপে কম উৎপাদন হয়, এই বীজের বিক্রির যোগ্য নয়। ভিত্তি বীজ মৌলবীজের সকল গুণগত অংশ রক্ষা করে বীজের অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশের বেশি পরিমাণ উৎপাদিত বীজকে ভিত্তি বীজ বলে। ভিত্তি বীজ কৃষকের নিকট বিক্রি করা হয় না। প্রত্যায়িত ভিত্তি বীজ হতে বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রণে পরিবেশের বীজ উৎপাদনের নিয়ম কারণ মেনে যে বীজ উৎপাদন করা হয় এবং মাঠে ব্যবহারের অনুমোদন দেওয়া হয় তাদেরকে প্রত্যায়িত বীজ বলে। এই বীজের কৃষকদের ব্যবহারের জন্য অনুমোদন সংস্থা অনুমোদন প্রদান করে। প্রত্যায়িত বীজ কৃষকদের নিকট বিক্রি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর প্রশ্ন আছে, ডিম বাছাইয়ের ধাপগুলো উল্লেখপূর্বক প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো পদ্ধতি ব্যবহার করো। 3 নম্বর হচ্ছে দেখো সঠিকভাবে ডিম বাছাইয়ের ধাপগুলো হলো মাঝারি আকারে মসৃণ মোটা বা শক্ত খোসার ডিম। 2 নম্বর হচ্ছে স্বাভাবিক রক্তের ডিম এবং 3 নম্বর হচ্ছে মাঝারি আকারের ডিম। 4 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ডিম। 5 নম্বর হচ্ছে 50 থেকে 60 গ্রাম ওজনের ডিম এবং 6 নম্বর হচ্ছে ডিমের বয়স গ্রীষ্মকালে 3 থেকে 4 দিন এবং শীতকালে 8 থেকে 10 দিন। উক্ত ধাপগুলো অনুসরণ করে ডিম বাছাই করতে হবে। প্রাকৃতিকভাবে ডিম ফোটানোর পদ্ধতি মুরগির নিজের দেহে তাপ দিয়ে নিষিদ্ধ ডিম ফোটানোর পদ্ধতি হলো ডিম ফোটানোর প্রাকৃতিক পদ্ধতি। এক্ষেত্রে দেশি মুরগি বেশি দিন ডিম পাড়ার ফলে কুচে হয় এবং ডিমটা দিতে আগ্রহী নয়। এর মুরগিকে 10 থেকে 12টি ডিম দিয়ে বসানো হয়। প্রথমত মুরগির জন্য ঝুড়িতে খড়কুটা দিয়ে একটি বাসা বানানো হয়। বাসাটি ঘরের নির্জন কোণে রাখা হয়। মুরগির বাসাটি 30 সেমি ব্যাস এবং 10 সেমি গভীর হবে। ডিমে বসানোর পূর্বে মুরগি ভালোভাবে খাওয়াতে হবে। মুরগির সামান্য দানাদার খাবার পানি রাখতে হবে এবং 8 থেকে 10 দিন পর ডিমগুলো সূর্যের আলোয় পরীক্ষা করতে হবে। ডিমের ভিতরে ভিন্ন থাকলে বা কালো দাগের মতো দেখাবে। 21 দিনের ডিম থেকে বাচ্চা বের আসবে এবং প্রাকৃতিক পদ্ধতিতে ফোটানো বাচ্চা প্রায় 2 মাস মায়ের তত্ত্বাবধানে থাকে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে কিভাবে সেচের পানি অপচয় হয়ে যায় এবং সেচের পানি কার্যকারিতা বৃদ্ধি প্রয়োজন কেন? সেচের পানি সাধারণত 3 ভাবে অপচয় হয়, সেগুলো হল কি বাষ্পীভবন, পানির অনুশাসন এবং পানি চুয়ানো। সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির উপকারিতা জমিতে সেচ না দিয়ে ফসল উৎপাদন করা সম্ভব নয়। সময়মতো ও সঠিকভাবে পরিমাপ পানি না পেলে ফসল ভালো হয় না। সেচের পানির বিভিন্নতা অপচয় হওয়ার ফলে আশানুরূপ ফলন পাওয়া যায় না। জমিতে অপ্রয়োজনীয় পানি থাকলে গাছ মাটি থেকে পুষ্টি উৎপাদন সহজে গ্রহণ করতে পারে। তাই ফলন বৃদ্ধির জন্য সেচের পানি অপচয় রোধের মাধ্যমে সেচের পানি কার্যকারিতা বৃদ্ধি করার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2য় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বামদান এবং শূন্যস্থান পূরণের অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।